শুভেচ্ছা, আমন্ত্রণ দেশ জনপথ লাইভে, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। শিক্ষকদের টানা চতুর্থ দিনের কর্মবিরতির খবর জানাতে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি এবং ইলিয়াস আহমেদ। শুরুতেই চলে যাচ্ছি সহকর্মী শফিকের কাছে। শফিক, শিক্ষকদের আন্দোলনের কোন দিকে গড়াচ্ছে, কি বলছেন শিক্ষার্থীরা, কি তথ্য রয়েছে আপনার কাছে? জানা, বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে আন্দোলনরত কাউকেই আসলে ওভাবে দেখা যাচ্ছে না। সরকারি সিদ্ধান্ত যেটি হয়েছে তার ব্যাপারে কিন্তু এই শিক্ষার্থী যারা তারা হয়তোবা বেলা 12টা থেকে আসলে তারা আন্দোলনে নামবে, এবং আমরা আসলে যেটা জানতে পেরেছি যে চলমান যে আন্দোলন যেটি ছিল, যেটা গত 3 দিন যাবত হয়েছে, সেটি আসলে আজকেও সেটির ধারাবাহিকতা বজায় থাকবে, এবং সেই অনুযায়ী কিন্তু যে আন্দোলনকারী যারা তারা আসলে সিদ্ধান্ত নিয়ে পরবর্তী পদক্ষেপ তারা আসলে নেবে। এবং আমরা যেটা আসলে জানতে পেরেছি যে তারা তাদের যে আন্দোলনের যে দাবিগুলো, সেই দাবিগুলো যতক্ষণ আসলে পূরণ না হবে ততক্ষণ পর্যন্তই আসলে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবার কথাই আসলে আমাদেরকে জানিয়েছে। তারা আরো যেটা জানিয়েছে যে তারা আশা করেছিল যে আজ বৃহস্পতিবার, আজ হয়তোবা তাদের এমন কোন সিদ্ধান্ত জানানো হবে যে সিদ্ধান্তের প্রেক্ষিতে তাদের এই আন্দোলনের ধারাবাহিকতা রাখতে হবে না, কারণ সবাই আসলে ক্লাস এবং পরীক্ষা কার্যক্রমে ফিরে যেতে চায়। কিন্তু সেই জায়গা থেকে তারা এখন পর্যন্ত কোনো আশানুরূপ কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে পায়নি বিধায় তারা তাদের যে আন্দোলন সেটি আসলে পুনরায় চালিয়ে যাওয়ার এই সিদ্ধান্ত নিয়েছে। এবং এখন পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ে খুব বেশি আসলে কাউকে দেখা না গেলেও বেলা 12টা থেকে আসলে আন্দোলনকারীরা তাদের আজ যে পূর্ব নির্ধারিত কর্মসূচি যেটা ছিল সেটা আসলে পালন করবে, এবং সেই অনুযায়ী কিন্তু তারা পরবর্তী পদক্ষেপ নেবে। এবং যেহেতু এই বৃহস্পতিবার পর্যন্ত কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসেনি, তাই আগামী রবিবার বোধহয় মাঝখানে যে শুক্র শনিবার, এই 2 দিন আসলে সরকারি ছুটির প্রেক্ষিতে এই 2 দিন আন্দোলন কিছুটা বন্ধ থাকলেও সেটা রবিবার থেকে আবার পুনরায় চালু হবে। এবং এই আন্দোলনকারীদের পক্ষ থেকে বারবার যেটা জানানো হচ্ছে যে তাদের যে দাবি, সেই দাবি যৌক্তিক, তাদের দাবিগুলো আসলে তাদের অধিকারের সাথেই আসলে সামঞ্জস্যপূর্ণ। এই একটা রাষ্ট্রের পক্ষ থেকে যে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত, সেটা বর্তমান সময়ে তাদের উপরে বেশ খারাপ ভাবেই আসলে প্রভাব ফেলেছে, এবং প্রভাব ফেলছে। তাদের সামনের ভবিষ্যৎ জীবন আসলে একটা শঙ্কার তারা কাটাচ্ছে, এবং সেই জায়গা থেকে মুক্তির জন্য তারা কিন্তু তাদের যে চলমান আন্দোলন, সেই আন্দোলন থেকে তাদের পিছনে যাবার আসলে কোনো সুযোগ নেই। এবং সেই জায়গা থেকে তারা তাদের যে সর্বাত্মক যে ক্ষমতা, সর্বাত্মক শক্তি তারা মাঠে নিয়েই আসলে আন্দোলন চালিয়ে যাবে। এবং এই আন্দোলনের ফলে কিন্তু কার্যত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এক প্রকার আসলে বন্ধই হয়ে গেছে, কারণ শ্রেণীকক্ষে শিক্ষার্থী নেই, শিক্ষক নেই, পাঠদান কর্মসূচি বন্ধ, একই সাথে কিন্তু পরীক্ষা কার্যক্রমও বন্ধ। এবং আমরা আসলে গতকাল যেটা দেখেছি, গতকাল কিন্তু বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেছিল শিক্ষার্থীরা। সেই ধারাবাহিকতা আজও আসলে চলতে পারে। একই সাথে শিক্ষকদের কিন্তু তাদের নিজেদের যে কর্মবিরতির যেই অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচিও কিন্তু আসলে ছিল গত 3 দিন যাবত, যেটি আজও আসলে শুরু হয়েছে। এবং এর প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে কার্যত অচলাবস্থার সৃষ্টি হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। এবং শুধু বরিশাল বিশ্ববিদ্যালয় নয়, আমরা গতকাল পর্যন্ত যেটা দেখেছি যে যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সবগুলোই কিন্তু কার্যত এই শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনে এক প্রকার অচল। এই ছিল বরিশালের সর্বশেষ খবর। আমরা এখন
ময়মনসিংহে চলে যাব, সেখানে আমাদের সহকর্মী ইলিয়াস জানাবে সেখানকার সর্বশেষ তথ্য। শিক্ষক এবং কর্মচারীদের আন্দোলনে কিন্তু একেবারেই উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এছাড়াও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু কোটা বিরোধী আন্দোলন সহ শিক্ষক এবং অফিসার পরিষদের কর্মচারী কর্মকর্তারা যারা আছেন তারা কিন্তু তাদের বিভিন্ন দাবিতে কিন্তু তারা আন্দোলন করে আসছেন। বিগত কয়েকদিন ধরেই আমরা দেখেছি এসব আন্দোলনের কারণে কিন্তু একেবারেই উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ। আমি এখন রয়েছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রয়েছে। আমরা দেখেছি গতকালকে কিন্তু কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জব্বারের মূল ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে প্রায় ঘণ্টাখানেক তারা আন্দোলন কিন্তু চালিয়েছে। অর্থাৎ আজকেও কিন্তু তারা বেলা 12টার দিকে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হবেন এবং তারা তাদের আন্দোলন কিন্তু আজকেও 12টার দিকে শুরু করবেন। এবং শিক্ষার্থীরা বলছেন যে আজকে যে আদালতের রায় হবে সেটি যদি চাকরি ক্ষেত্রে অর্থাৎ তাদের পক্ষে না আসে তাহলে তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু কঠোর থেকে কঠোরতম হবে, সেই বিষয়টি কিন্তু শিক্ষার্থীরা বলছিলেন। এছাড়াও আমরা দেখেছি সর্বজনীন পেনশন স্কিমে প্রত্যয় প্রজ্ঞাপন বাতিলের দাবিতে শিক্ষক কর্মচারী পরিষদ এবং অফিসার পরিষদের নেতৃবৃন্দরা তারা কিন্তু টানা ৪র্থ দিনের মতো আন্দোলন করছেন। অর্থাৎ একেবারেই বলা যায় যে শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারী পরিষদের নেতৃবৃন্দদের আন্দোলনের কারণে কিন্তু একেবারেই বিশ্ববিদ্যালয়ে অচলা অবস্থা বিরাজ করছে। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কিন্তু আজকে তালা দিয়ে কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা আন্দোলনে নেমেছেন। এছাড়াও প্রত্যেকটি বিভাগে কিন্তু কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু তালা দিয়ে আজকে আন্দোলন করছেন। এছাড়াও অপরদিকে শিক্ষার্থীরা কিন্তু চাকরিতে যেন কোনো ধরনের কোটা না থাকে সেই লক্ষ্যে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন তাদের রায় আজকে যদি তাদের পক্ষে না আসে অর্থাৎ তারা কিন্তু আজকে আরো কঠোরতম আন্দোলনের দিকে ধাবিত হবেন, সেই বিষয়টি বলছিলেন। আমরা একটু যুক্ত হব, আমার সঙ্গে একজন শিক্ষার্থী রয়েছেন। আমরা জানতে চাই আজকে কোটা বিরোধী আন্দোলন কয়টার দিকে শুরু হবে, আজকে আপনাদের কি কর্মসূচি থাকছে? আচ্ছা, গতকাল হচ্ছে যে আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আন্দোলন জব্বার মোড়স্থ অনেক আন্দোলন করেছি। আজকে আমরা রায়ের জন্য অপেক্ষা করতেছি। যদি রায় আমাদের বিরুদ্ধে যায় তাহলে আমরা এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আন্দোলন গড়ে তুলব। এখন হচ্ছে যে আমরা এই রায়ের জন্য সবাই অপেক্ষা করে আসছি আর কি। ধন্যবাদ। এই শিক্ষার্থী বলছিলেন যে তারা কিন্তু উচ্চ আদালতের যে একটি রায় হবে সেই রায়ের অপেক্ষায় কিন্তু তারা আছেন। অর্থাৎ রায় যদি তাদের বিপক্ষে আসে তাহলে তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু কঠোর থেকে কঠোরতম করে তুলবেন, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারীদের বিভিন্ন দাবিতে আন্দোলনে কিন্তু একেবারেই বিশ্ববিদ্যালয়ের অবস্থা একেবারেই কিন্তু নাজুক হয়ে পড়েছে। এবং আজকে দেখেছি যে শিক্ষক এবং কর্মচারী যারা আছেন তারা কিন্তু বিভিন্ন বিভাগে থালা দিয়ে তারা আন্দোলনে নেমেছেন। অপরদিকে শিক্ষার্থীরা চাকরিতে যেন কোনো ধরনের কোটা না থাকে সেই লক্ষ্যে কিন্তু তারা আন্দোলনের ডাক দিয়েছেন এবং দুপুর 12টা থেকে তারা তাদের আন্দোলন শুরু করবেন, সেই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের সর্বশেষ তথ্য। দর্শক, আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাদেরকে। শিক্ষকদের টানা ৪র্থ দিনের কর্মবিরতির খবর জানাতে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। এ নিয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, এই বিষয় নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। জি ডানা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছেন যে শিক্ষকদের কর্মবিরতি কিন্তু আজকে ৪র্থ দিন এবং 1 জুলাই থেকে কিন্তু শিক্ষকরা প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে এবং আরও 2টি দাবি, শিক্ষকদের সুপার গ্রেডে পদোন্নতি এবং আলাদা বেতন কাঠামো গঠন নিয়ে কিন্তু তারা আন্দোলনে নেমেছেন। আন্দোলনের 3য় দিনে গতকালকে কিন্তু শিক্ষক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বলেছিলেন যে ফেডারেশনের পক্ষ থেকে তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে আজকে নির্ধারিত একটি বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু বৈঠকটি বাতিল হওয়ার ফলে এবং বৈঠকের আগে করণীয় ঠিক করতে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বইয়ের শিক্ষক সমিতির
সভাপতি সহ ফেডারেশনের নেতারা কিন্তু সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে যোগ দিয়েছিলেন এবং পরে কিন্তু আবার খবর আসে যে বিশেষ কারণে মূলত বৈঠকটি বাতিল হয়েছে। তবে শিক্ষক সমিতির সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি যেটি বলেছেন, বৈঠক বাতিল হলো, আগামী যে কোনো দিন বৈঠক বাতিল, এবং এই বৈঠক নিয়ে হচ্ছে কেন বাতিল হলো সেই বিষয়ে আমরা বুয়েট শিক্ষক সমিতির সভাপতির কাছে জানতে চাবো যে বৈঠকটি কেন বাতিল হলো বা তাদের এই আন্দোলন চলমান থাকবে কিনা। স্যার, বৈঠকটি বাতিল হয়েছে, বৈঠকটি কেন বাতিল হলো? না, বৈঠকটি আসলে বাতিল হয়েছে সেটি বলা ঠিক হবে না। মাননীয় মন্ত্রী একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে উনি এনগেজ থাকাতে আমাদেরকে জানিয়েছেন যে উনি পরবর্তীতে আমাদের জন্য মিটিংয়ের সময় দেবে। আর আমাদের যে আন্দোলন আছে সেই আন্দোলন আমাদের চলমান আছে এবং যতক্ষণ না আমাদের যেই 3টি দাবি, সেই 3টি দাবি কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাচ্ছি ততক্ষণ আমাদের এই আন্দোলন চলতে থাকবে। স্যার, এই মানে বিদ্যমান পেনশন স্কিম যেটা আগে আপনাদের বহাল ছিল, নতুন পেনশন স্কিমের মূল পার্থক্যটা কোথায় যদি আমাদের একটু বলেন? না, আসলে এটা পার্থক্য তো আপনার অনেক আছে, সময় লাগবে বলতে। আমি যেটি মানে স্ট্রাইকিং পয়েন্টগুলো বলছি যে বিদ্যমান বেতন স্কেলে আমরা রিটায়ার্ড করার পরে এককালীন আমরা 80 লক্ষ টাকার মতো এককালীন একটা টাকা পাই। তারপরে আমাদের যে প্রভিডেন্ট ফান্ড আছে সেই টাকাটা পাই। 18 মাসের আমাদের যে ছুটি থাকে সেটা আমরা নগদায়ন করে একটা টাকা পাই। আমরা এককালীন প্রায় 1,30,00,000 টাকার মতো আমরা পেনশন নেওয়ার সাথে সাথেই কিন্তু আমরা বা অবসর গ্রহণ করার পরেই কিন্তু আমরা পাই। তারপরে প্রতি বছরে আমরা 37,000 টাকার মতো মাসিক একটা পেনশন পাই এবং সেটি কিন্তু প্রতি বছর আবার 5% হারে ইনক্রিমেন্ট আমরা পেতে থাকি। এবং এর সাথে কিন্তু আমরা 2টি যে আমাদের উৎসব ভাতা এবং নববর্ষের যে ভাতা সেটিও আমরা পাই। এবং আরেকটি বিশেষ দিক হলো যে আমাদের যদি কোনো শিক্ষক মৃত্যুবরণ করেনও তারপরে তার যে নমিনি থাকে উনি কিন্তু আমৃত্যু সেই পেনশনটা ভোগ করতে থাকেন। কিন্তু প্রত্যয় স্কিমে আসলে আপনাকে প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট আপনাকে দেওয়া হবে এবং সেটি 1,24,000 টাকা করে। কিন্তু আপনি যদি আজকে আমি পাচ্ছি এককালীন 1,30,00,000 টাকা এবং প্রতি মাসে আমি পাবো 37,000 টাকা। আর আমার কলিগ কিন্তু একজন যিনি এখন জয়েন করবেন তিনি আরও হয়তো 40 বছর পরে গিয়ে রিটায়ার্ড করবেন, তখন তিনি পাচ্ছেন 1,24,000 টাকা প্রতি মাসে। তাহলে 40 বছর পরে এই 1,24,000 টাকার ভ্যালু কিন্তু আপনার হয়ে যাবে তখন 15-20,000 টাকা। সেই টাকা দিয়ে সে কি করবে? তার মানে কোনো আসলে হেল্পই হবে না আর কি। এটি মূলত আমাদের যেই বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আর আরেকটা যেটি বিষয় আমরা মনে করি যে যেহেতু আমরা একটা পেনশন স্কিমে ছিলাম আর সর্বজনীন পেনশন স্কিমের মাননীয় প্রধানমন্ত্রী সুস্পষ্ট ঘোষণা ছিলেন কিন্তু যারা রাষ্ট্রের যারা পেনশন স্কিমের মধ্যে নেই, সর্বজনীন যারা সাধারণ মানুষ আছে বা অন্যান্য যারা বেসরকারি চাকরিরত আছেন তাদেরকে পেনশনের আওতায় আনার জন্যই কিন্তু এই উনি সর্বজনীন পেনশন স্কিমের যে কনসেপ্টটা দিয়েছিলেন এবং আমরা কিন্তু সেটাকে সাধুবাদ জানিয়েছিলাম, কারণ কল্যাণমুখী রাষ্ট্রের জন্য সেটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা অত্যন্ত আশ্চর্যের সাথে লক্ষ্য করলাম যে যারা পেনশন আমরা পাচ্ছি তাদেরকেও এই প্রত্যয় স্কিমে যোগ করে এরকম একটি বিষয় সামনে নিয়ে এসে বিশ্ববিদ্যালয়গুলো খুব ভালো চলছিল, এখানে একটা অস্থিরতা তৈরির একটা সুযোগ কোনো একটা মহল করে দিচ্ছে, সেটি খুবই দুঃখজনক। স্যার, আপনারা এই আন্দোলনটা কতদিন চালিয়ে যেতে চান? আজকে আপনাদের ক্লাবের বৈঠকে মানে বসে কোনো সিদ্ধান্ত হয়েছে না? আজকে আমরা যে মাননীয় মন্ত্রীর সাথে আমাদের আলোচনা হলে আমরা কিভাবে আমাদের কথাগুলো আমরা উপস্থাপন করবো সেই বিষয় নিয়ে আমরা একটা স্ট্র্যাটেজিক মিটিং আমরা করলাম। আর আমাদের আন্দোলন চলমান আছে এবং যতক্ষণ না আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। স্যার, সেটা হচ্ছে যেমনটি বলছিলেন যে তিনি হচ্ছে যে তাদের যে দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন। এবং আজকে ওবায়দুল কাদেরের সাথে যে নির্ধারিত বৈঠকটি হওয়ার কথা ছিল সেই বৈঠকের আগে মূলত তারা কিছু করণীয় ঠিক করতে এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েট শিক্ষক সমিতির সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেতারা কিন্তু এখানে বসেছিলেন, যার ফলশ্রুতিতে বৈঠকটি বাতিল হয়। তারা তাদের কিছু করণীয় ঠিক করে রেখেছেন। আগামী যেদিন আবার নতুন করে তারিখ দেওয়া হবে শিক্ষকদের সাথে বৈঠকের, সেদিন তারা তাদের দাবিগুলো তুলে ধরবেন। এবং তারা যেটি বলছেন, অর্থমন্ত্রী এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষ যে বক্তব্য বা যে তারা ক্লারিফাই দিয়েছে সেটার সাথে তারা একমত পোষণ করেন না, কারণ তাদের যে বিদ্যমান সুযোগ সুবিধা আছে সেটা নতুন পেনশন স্কিমের আওতায় থাকবেন না বলে কিন্তু এতক্ষণ জানাছিলেন বুয়েট শিক্ষক সমিতির সভাপতি। তবে শিক্ষকদের প্রত্যাশা দ্রুত সময়ের মধ্যেই
তাদের সেই দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হবে। আমরা একটি প্রশ্ন করেছিলাম শিক্ষার্থীদের জিম্মি করে তাদের যে আন্দোলন, এই আন্দোলনের কতটুকু গ্রহণযোগ্যতা আছে। তারা যেটি বলছেন যে মূলত তারা শিক্ষার্থীদের জিম্মি করছেন না, কারণ তারা কিভাবে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে হয় করোনার পর কিন্তু তারা সেটা দেখিয়েছেন, এবং তারা বলছেন যে করোনার পরে তারা যেভাবে মেকআপ ক্লাস নিয়েছেন, আগামী দিনগুলোতে তারা তাদের দাবি মেনে নিলে দ্রুত সময় তারা শিক্ষার্থীদের নানা ক্লাস নিয়ে, অর্থাৎ ছুটির দিনগুলোতে ক্লাস নিয়ে তারা তাদের সেই ক্ষতি পুষিয়ে দেবেন, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তবে তাদের কথা দ্রুত সময়ের মধ্যেই তাদের সেই যে আন্দোলন, সেই আন্দোলন তারা মেনে নেবেন, যার ফলেই তারা মূলত ক্লাসে ফিরে যাবেন। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে শিক্ষক আন্দোলন সম্পর্কিত সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল থাকবে কিনা এ বিষয়ে আপিল বিভাগে চূড়ান্ত শুনানি হওয়ার কথা থাকলেও তা আজ হচ্ছে না। এ নিয়ে আরো জানাতে কোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন শামীমা আক্তার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শামীমা, আজকে তো শুনানি হওয়ার কথা ছিল, কেন হলো না? কিছু কি জানতে পেরেছেন? শিক্ষার্থীরা তো সকাল থেকে অপেক্ষায় ছিল, এ নিয়ে কি বলছেন তারা? ডানা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সরকারি চাকরিতে নবম থেকে ত্রয়োদশ গ্রেড পর্যন্ত যে কোটা ছিল, সেই কোটা পদ্ধতি বাতিলের বিষয়ে কিন্তু একটি 2018 সালের একটি প্রজ্ঞাপন জারি করা হয় অক্টোবর মাসে, এবং তারপরই কিন্তু একটি রিট করা হয়। এবং সেই কোটা পদ্ধতি বাতিলের যে পরিপত্র ছিল, সেই পরিপত্রটি কেন বেআইনি ঘোষণা করা হবে না, তার সেই মর্মে একটি রিট করা হয়, এবং সেই রিটের দীর্ঘ শুনানি হলে এবছর জুন মাসের 5 তারিখে হাইকোর্ট রায় দেয় যে সেই পরিপত্রটি অবৈধ, এবং সেই পরিপত্রটি অবৈধ রায় দেওয়ার পর রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে গেলে চেম্বার আদালত পূর্ণাঙ্গ শুনানি নিয়ে হাইকোর্টের রায়টি বহাল রেখে তারা চেম্বার আদালত সরাসরি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। অর্থাৎ প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের আজকে এটি কার্যতালিকায় ছিল, এবং 8 নম্বর কার্যতালিকা অনুযায়ী যখন শুনানি হয় তখন অ্যাটর্নি জেনারেল প্রথমে এই বিষয়ে সময় প্রার্থনা করেন যে শুনানির জন্য। তখন চিফ জাস্টিস প্রধান বিচারপতি তাকে জিজ্ঞেস করেন যে আপনারা যে পূর্ণাঙ্গ রায় যে হয়েছে হাইকোর্ট, সেই রায়টি কি আপনারা হাতে পেয়েছেন? তখন অ্যাটর্নি জেনারেল রায় না পাওয়ার কথা জানালে, এবং পূর্ণাঙ্গ রায় হাতে পেলে একটি রায়ের বিরুদ্ধে তারা শুনানি করার জন্য নিয়মিত একটি আপিল করার পরামর্শ দিয়ে প্রধান বিচারপতি জিজ্ঞেস করেন যে আসলে যে কোটার পক্ষে যিনি আইনজীবী, তিনি সিনিয়র আইনজীবী আছেন কিনা। তখন সিনিয়র আইনজীবী উপস্থিত না থাকার কারণে রাষ্ট্রপক্ষের যে সময়ের প্রার্থনা, সেটি কিন্তু মঞ্জুর করে আপিল বিভাগ এটি শুনানির জন্য পরবর্তী সময়ের জন্য নির্ধারণ করেন। এবং আমরা এখন পর্যন্ত যেটি দেখেছি যে কোটা বাতিল করে যে পরিপত্র জারি হয়েছিল, সেই পরিপত্রকে অবৈধ বলে হাইকোর্ট যে রায় দিয়েছিল, সেই রায়টি ইতোমধ্যে চেম্বার আদালতে গেল। চেম্বার আদালত সেই রায়টিকেই বহাল রেখে আপিল বিভাগে এই রায়টি স্থগিত হবে কিনা সে সিদ্ধান্তের জন্য আজকে শুনানি ছিল, এবং সেই সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। এবং পরবর্তীতে এই পরিপত্র বৈধ থাকবে কি থাকবে না সেই রায়টিকে বিষয়ে কিন্তু পূর্ণাঙ্গ শুনানি হবে আপিল বিভাগে। পূর্ণাঙ্গ রায় পেয়ে, হাইকোর্ট বিভাগের পূর্ণাঙ্গ রায় পেলেই সেই বিষয়ে আপিল শুনানি হবে, এবং সেটির জন্য একটি সময় সাপেক্ষ ব্যাপার বলেই আমরা মনে করছি। এবং আপনাকে বলতেছি যে যেটি হলো যে আজ পূর্ণাঙ্গ রায় হাতে না পাওয়ার কারণে নিয়মিত আপিল ফাইল করা গেল না, এবং যিনি রিটকারীর আইনজীবী ছিলেন তিনি আদালতে না থাকায় রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের শুনানিটি না হওয়ার বিষয়ে সিদ্ধান্ত দেন প্রধান বিচারপতি। ডানা, কোটা আন্দোলনের কোটা বাতিলের বিষয়ে যে রায় ছিল, সেই রায়ের বিষয়ে উচ্চ আদালতের শুনানির বিষয় এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। কোর্ট প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন দেশ জনপদ লাইভ। বন্যা পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান এবং মৌলভীবাজার থেকে সালে এলাহি কুটি। প্রথমে যাচ্ছি সুনামগঞ্জে। মেহেদী, বন্যার পানি কমতে শুরু করেছে কিনা, সেখানকার সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন আমাদেরকে জানাবেন। ডানা, আসলে সুনামগঞ্জে কিন্তু আজকে পানি অনেকটাই কমেছে, এবং গতকাল থেকে কিন্তু সুনামগঞ্জে কোনো বৃষ্টিপাত নেই, এবং সীমান্তের যে নদীগুলো আছে, বিশেষ করে চেলা, খাসিয়ামারা এবং জাদুকাটা সহ চলতি নদী, 4টি নদী, যে নদীগুলো দিয়ে সীমান্ত থেকে পাহাড়ি ঢল নামে, এই যার কারণে কিন্তু আসলে এই সুনামগঞ্জে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়। তবে গতকালকে থেকে কিন্তু কোনো ধরনের পাহাড়ি ঢল নামছে না, বৃষ্টিপাতও খুবই কম হচ্ছে।
গত 24 ঘন্টায় ভারতের চেরাপুঞ্জিতে 64 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অর্থাৎ এই বৃষ্টি আসলে সুনামগঞ্জে তেমন কোনো প্রভাব ফেলবে না, যার কারণে কিন্তু পানি অনেকটাই কমেছে। গত 24 ঘন্টায় সুনামগঞ্জ সুরমা নদীর পানি 20 সেন্টিমিটার কমে বর্তমানে বিপদসীমার সুরমা নদীর পানি বিপদসীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেকটাই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের পৌর শহরের সুলতানপুর এলাকায়। সেই এলাকায় কিছু বাড়িঘর আছে, যে বাড়িঘর কিন্তু এখনো পানিতে নিমজ্জিত আছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই বাড়িঘরগুলো কিন্তু 16 জুন থেকে মোটামুটি পানিতে নিমজ্জিত আছে, কারণ এই বাড়িঘরগুলো আসলে অনেকটাই নিচু এলাকায়। অর্থাৎ এখন পানি শহর থেকে উঁচু এলাকা থেকে অনেকটাই নেমে গেলেও কিন্তু নিচু এলাকাতে কিন্তু এখনো পানি রয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বিশ্বম্বরপুর, তাহিরপুর এবং জামালগঞ্জের সাথে যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সেটি কিন্তু আজকে সকাল থেকে আবারও পানি নেমে যাওয়ার কারণে স্বাভাবিক হয়েছে। আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আর এখন গত আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত হবে না এবং এই যে বন্যার পরিস্থিতি আছে সেটি আরো উন্নতির দিকে যাবে এবং এখন আর বৃষ্টির কোনো সম্ভাবনা তারা আসলে দেখছেন না। আমরা জেলা প্রশাসক সুনামগঞ্জের জেলা প্রশাসক রাশিদ ইকবাল চৌধুরীর সাথেও কথা বলেছি। তিনিও আমাদেরকে একই কথাই জানিয়েছেন যে এখন আর বন্যার কোনো শঙ্কা নেই, পানি অনেকটাই নেমে গেছে, আগামী 24 ঘন্টা আরো দ্রুত পানি নামবে। তবে হাওর অঞ্চলে এখনো অঞ্চলে যে নিম্নাঞ্চল আছে সেই অঞ্চলের কিছু কিছু গ্রামীণ সড়ক এখনো পানিতে নিমজ্জিত আছে। তো মোটামুটি এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি। এবারে আমরা চলে যাব মৌলভীবাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী সালেহ আলাই কুটি। মৌলভীবাজারের বন্যার সর্বশেষ পরিস্থিতি কি? ধন্যবাদ। যেটি হচ্ছে মৌলভীবাজারের আজকে সবচেয়ে ভালো দিক হচ্ছে কোনো বৃষ্টিপাত হয় নাই। মৌলভীবাজার অঞ্চলে যেমন বৃষ্টিপাত হয় নাই, মনুর উজানে যেটা ভারতের কৈলাস শহর সেখানে বৃষ্টিপাত হয় নাই। বৃষ্টিপাত না হওয়ার কারণে মৌলভীবাজারের যে মনু নদীর সেই মনু নদীর পানি গতকালকে যেখানে 50 সেন্টিমিটার বিপদসীমার উপরে ছিল, আজকে সকাল 9টায় এই জায়গায় বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর পানিও যেখানে বিপদসীমার অনেক উপরে ছিল, এই মুহূর্তে কুশিয়ারা নদী 18 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে বলে ধরে নেওয়া হচ্ছে। আপনি জানেন যেটি হচ্ছে মৌলভীবাজারে এটি হচ্ছে ফ্ল্যাশ ফ্লাড বলে আমরা বলি যেটাকে। এটা পানি আসে খুব দ্রুত গতিতে এবং খুব দ্রুত গতিতেই সেই পানিটা চলে যায়, কিন্তু এই পানি আসা যাওয়ার মধ্যখানে যে ক্ষয়ক্ষতি হয় সেটি মানুষের জীবনে নানা দুর্ভোগ নিয়ে আসে। সেই দুর্ভোগেই পড়েছেন মৌলভীবাজারের মনুর তীরের মানুষগুলো। আপনি দেখতে পাচ্ছেন যে মৌলভীবাজারের আমি আছি এখন মৌলভীবাজার পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে। এখানে দেখতে পাচ্ছেন পানি নেমে গেছে। পানি নেমে যাওয়ার পরে মানুষজন ঘরে ফেরার জন্য উদ্গ্রীব হয়ে গেছে এবং ঘর পরিষ্কার করার কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত ঘরে ফিরতে পারছে না। এই সময়ে মৌলভীবাজারের মনুর তীরবর্তী অংশে যদিও পানি কমছে, কিন্তু হাওরের যে অবস্থা সেটা এখন পর্যন্ত পানি কমে নাই। হাওরের নিম্নাঞ্চল এখনো প্লাবিত হয়ে আছে, বিশেষ করে কুলাউড়া, বড়লেখা এবং জুড়ি। আমি আপনাকে একটি তথ্য জানাতে চাই, এখন পর্যন্ত মৌলভীবাজারের 93টি প্রাথমিক বিদ্যালয় নিমজ্জিত হয়ে আছে এবং 75টিতে আশ্রয় কেন্দ্র থাকার কারণে অর্থাৎ 168টি প্রাথমিক বিদ্যালয়ে কোনো কার্যক্রম হচ্ছে না। সেই সাথে 37টি মাধ্যমিক বিদ্যালয় এবং 15টি মাদ্রাসা নিমজ্জিত হয়ে আছে এবং সেখানে আশ্রয় কেন্দ্র আছে, যার কারণে যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা যেটা গতকালকে থেকে শুরু হওয়ার কথা ছিল সেটা এখন পর্যন্ত শুরু করা সম্ভব হয় নাই। যা এই অবস্থায় মৌলভীবাজারের যে যদি প্রায় 205টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত প্রায় 8000-এর উপরে মানুষ বসবাস করছেন এবং এই পর্যন্ত হাওর সহ মৌলভীবাজারের মনুর তীর এবং মৌলভীবাজারের সংলগ্ন এলাকা সহ 60টি উপজেলায় মৌলভীবাজারের যারা বন্যা কবলিত হয়েছে তার জেলা প্রশাসকের তথ্য মতে প্রায় 3,14,000 মানুষ পানিবন্দী হয়েছে। কিন্তু দ্বিতীয় ধাপের এই বন্যা শুরু হওয়ার পরে মানুষ অনেকটা দুর্বিষহ জীবনযাপন করছে। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ত্রাণ সামগ্রী পৌঁছায় নাই, কিন্তু জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে উপজেলা প্রশাসনের মাধ্যমে এই বন্যার বিষয়াদি তদারকি করা হচ্ছে। অর্থাৎ সার্বিক অবস্থায় মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের বন্যার সর্বশেষ খবর।
ধন্যবাদ আপনাদেরকে। সুনামগঞ্জ এবং মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন দেশ জনপদ লাইভ। কোটা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। সেখানে রয়েছেন সহকর্মী জান্নাতুল মোহনা। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মোহনা, কি বলছেন শিক্ষার্থীরা? নতুন কোনো কর্মসূচি আছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? যেমনটা জানতে চেয়েছেন এবং দেখতেই পাচ্ছেন যে কিভাবে গর্জে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে, এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হয়েছিলেন। এখন তারা আন্দোলন নিয়ে, মিছিল নিয়ে, বিশাল মিছিল নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন কলা ভবনের দিকে, এবং তাদের 4টি দাবি জানিয়েছেন। যে প্রশ্নটি আপনি করেছেন যে তারা কি জানাচ্ছেন, তারা বারবার বলছেন কোটা সংস্কারের দাবি তাদের রয়েছে, এবং এই ছাড়াও তারা 4টা দাবি নিয়ে কিন্তু এই কোটা সংস্কার যে আন্দোলন, সে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং আপনাদেরকে বলতে চাই যে শিক্ষার্থীরা বারবার আমাদেরকে জানাচ্ছেন যে যতদিন পর্যন্ত কোটা সংস্কার দাবি মানা হবে ততদিন পর্যন্ত তাদের এই শিক্ষার্থীদের এই আন্দোলন সংগ্রাম কিন্তু চলমান থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে বিশাল মিছিল নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছে, এবং তাদের সাথে আমি কথা বলে জানতে চাই যে আপনাদের দাবি যদি না মানা হয়, আজকে তো আপিল শুনানি হবে, যদি আজকে দাবি না মানা হয় তাহলে আপনাদের কর্মসূচি কি হবে? আমাদের আন্দোলন চলবে, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। কি আন্দোলন চালিয়েই যাবে? জি, অবশ্যই আন্দোলন চলবে আমাদের দাবি না মানা পর্যন্ত। শুনছেন শিক্ষার্থীরা কি বলছেন। আমরা শিক্ষার্থীদের কাছ থেকে আরো জানতে চাই যে আপনাদের যে আন্দোলন মিছিল, এটার কারণটা কি? আন্দোলন মিছিলের কারণ, আন্দোলন আপনাদের যে কোটা সংস্কারে যে একটা আপনারা আন্দোলন করছেন বা মিছিল করছেন, এটার কারণটা কি? আপনাদের দাবিটা আপনি তো বলেই দিলেন কোটা সংস্কারের জন্য। আমরা মেইনলি হচ্ছে যত অযৌক্তিক কোটা আছে সেই কোটাগুলো বাতিল করার জন্য আন্দোলন করে যাচ্ছি। অলরেডি হচ্ছে আজকে হাইকোর্টের রায় হয়ে গিয়েছে যে মুক্তিযোদ্ধা কোটা ছিল 30%, সেটা বহাল আছে। আমরা এরকম অযৌক্তিক সিদ্ধান্ত মানি না, আমরা সেজন্য এখনো রাজপথে আছি। এই আন্দোলন কি কঠোর থেকে কঠোরতর হতেই থাকে? জি, এই আন্দোলন কি কঠোর থেকে কঠোরতর হবে? আশা তো আছে, কারণ আমাদের দাবি যেহেতু মেনে নেওয়া হয়নি, যতদিন পর্যন্ত দাবি মেনে নেওয়া না হয় ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। আপনি কি চান নারী কোটা থাকুক? না না, আমি কোনো নারী কোটা কেন, আমি কোনো কোটাই চাই না। নারীরা এখন সর্বদিক থেকে অগ্রসর, সো এখানে 10% নারী কোটার কোনো প্রয়োজনই নেই। মানে আপনি বলছেন এখন এই সময়, বর্তমান সময় সরকারি প্রথম বা দ্বিতীয় শ্রেণীতে নারী কোটা সহ অন্যান্য কোটার কোনো প্রয়োজন না। নারী কোটা কেন, কোনো কোটারই কোনো প্রয়োজন নেই। আপনারা বলছেন আবার যারা অনগ্রসর জাতিগোষ্ঠী আছে তাদের জন্য কিন্তু কোটার কথাটা আপনারা বলেছেন। বুঝিনি। অনগ্রসর জাতিগোষ্ঠী যারা আছেন তাদের জন্য কিন্তু আপনারা চাচ্ছেন যে তাদের কোটাটা থাকবে। সেক্ষেত্রে অনগ্রসর জাতিদের ক্ষেত্রে একটু কনসিডার করা যায়, কিন্তু নারী কোটা বা অন্যান্য যে কোটাগুলো আছে সেগুলো আসলে আমরা কোনো প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে মেধাবীদের প্রতি যে অনেক অবিচার করা হচ্ছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা কঠোর পরিশ্রম করার পরেও আমরা চাকরি পাচ্ছি না। শুনতেই পাচ্ছেন যে তারা শিক্ষার্থীরা কি বলছেন, এবং শিক্ষার্থীরা মিছিল নিয়ে এগিয়ে চলছে। শিক্ষার্থীরা সামনে কলা ভবনের মুখী হয়েছে, এবং কলা ভবন শেষ করে তারা ভিসি চত্বর দিয়ে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে যাবেন, এবং এরপরেই কিন্তু তারা শাহবাগে জড়ো হবেন বলে জানিয়েছেন। আর ইতিমধ্যে শুনতেই পাচ্ছেন যে মুক্তিযোদ্ধা কোটা বহাল নিয়ে যে হাইকোর্টের যে রায়, সেই রায়ের বিরুদ্ধে কিন্তু শিক্ষার্থীরা সহ এবং যারা কোটা সংস্কার আন্দোলনকারী তারা কিন্তু গর্জে উঠেছেন, এবং তারা কিন্তু বারবার জানিয়েছেন তাদের আন্দোলন সংগ্রাম ততদিন পর্যন্ত চলবে, এবং আরো কঠোর থেকে কঠোরতর হবে। যতদিন পর্যন্ত না তাদের এই দাবি মেনে না নেওয়া হবে ততদিন পর্যন্ত কিন্তু তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। এবং আপনাদেরকে আমরা জানাতে চাই যে এই নিয়ে আজকের মতো 4র্থ দিনের মতো কিন্তু তারা তাদের আন্দোলন চালাচ্ছেন কোটা সংস্কারের জন্য। এই আন্দোলন কিন্তু তারা এই বছরের 2024-এর 5ই জুন থেকে কিন্তু তাদের যে হাইকোর্টের রায়টি দেয় যে কেন হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা বাতিল কেন অবৈধ নয়, এই নিয়ে হাইকোর্টের যে রায়টি
রায়টি আসে, সেই রায়ের পরে কিন্তু তারা আন্দোলন সংগ্রামে নেমে পড়েন এবং এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে থাকেন। এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে থাকেন এবং তখন পর থেকে কিন্তু তারা এই যে কোটা সংস্কার নিয়ে যে হাইকোর্টের রায়টি দিয়েছিলেন, সেই হাইকোর্টের রায়ের পক্ষে থেকে কিন্তু তারা বারবার বলছেন যে এটা তাদের বৈষম্যের বিরুদ্ধে, তাদের এই লড়াই, বৈষম্যের বিরুদ্ধে তাদের এই দাবি। এবং আপনারা শুনতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা স্লোগানে কাঁপিয়ে তুলছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়কেই, কিন্তু শিক্ষার্থীদের স্লোগানে, কঠোর থেকে কঠোরতর স্লোগানে কিন্তু তারা স্লোগানে এই বৃষ্টির মাথায় নিয়েও, কিছুক্ষণ আগেও বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির মধ্যে কিন্তু তারা জড়ো হয়েছেন। তারা জানাচ্ছিলেন যে বৃষ্টি হোক আর যাই হোক তারা তাদের যে আন্দোলন, সেই কোটা সংস্কারের জন্য সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাবেন। তো আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা স্লোগান জানাচ্ছেন। এই মুহূর্তে শিক্ষার্থীরা অবস্থান করছেন, শিক্ষার্থীরা ডাকসুর সামনে অবস্থান করছেন এবং তারা এখান থেকে কলা ভবন হয়ে, ভিসি চত্বর হয়ে, রাজু ভাস্কর্য হয়ে তারা শাহবাগে যাবেন এবং যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন সংগ্রামে চালিয়ে যাবে। এবং আপনাদেরকে জানাতে চাই যে আমরা শিক্ষার্থীদের সাথে আবার কথা বলতে চাই, জানতে চাই যে আপনাদের দাবি যদি না মানা হয় আপনারা কি আপনাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন? অবশ্যই আমাদের দাবি, সাধারণ শিক্ষার্থীদের দাবি, আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। সারা বাংলার ছাত্র সমাজ রাজপথে ততদিনই থাকবে যতদিন এই বৈষম্যের রায় প্রত্যাহার করা না হবে। আপনার কাছে কি মনে হয় যে এই যে বৈষম্য, এটাকে মেনে নিতে পারবেন আপনারা যদি এই রায়টা বহাল করা হয়? না, কখনোই না। 1971 সালে যেরকম আমাদের অধিকার দেওয়া না কারণে সারা দেশের মানুষ একসাথে নেমেছিল, তাদের নেতৃত্ব দিয়েছিল ছাত্র সমাজ, ঠিক একইভাবে আমাদের এই আন্দোলন ছাত্র সমাজ কি চাচ্ছে এটা যদি সরকার না বুঝতে পারে তো সেই 1971-এর সেই আন্দোলন আবার বাংলাদেশ দেখবে। 1952 সালে সেই হাতিয়ার আবার জেগে উঠবে। দফা 1 দাবি 1, কোটা নট কামব্যাক। আমরা শুধু কিন্তু এই কোটা, শুধু মুক্তিযোদ্ধার কোটার বিপক্ষে বলছি না, আমরা পোষ্য কোটা থেকে শুরু করে সব কোটার বিপক্ষে কথা বলছি। শিক্ষার্থীদের দাবি দেওয়া তো ডানা, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছে চাকরি প্রার্থীরা। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, কি বলছেন শিক্ষার্থীরা? এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? জানা, গত 3 দিন কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা ছিলেন তারা কিন্তু বিদ্যমান যে কোটা পদ্ধতি সেটি সংস্কারের দাবি নিয়ে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন এবং গতকাল মানে 3 জুলাই তারা কিন্তু 2.5 থেকে 3 ঘন্টা যাবত বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছি যে আজও কিন্তু বরিশাল পটুয়াখালী মহাসড়ক তারা অবরোধ করে রাখবেন এবং আজকের তাদের যে আন্দোলন সেটা বিগত দিনের চেয়ে আরো বেশি গুরুতর হবে এবং তারা যে জিনিসটা বলছেন যে তারা কিন্তু আজকে উচ্চ আদালতের একটি রায়ের দিকে বেশ তাকিয়েছিল। তারা চেয়েছিল সরকারের পক্ষ থেকে এমন কোন সিদ্ধান্ত আসবে যে সিদ্ধান্তের প্রেক্ষিতে বিদ্যমান যে কোটা ব্যবস্থা সেই ব্যবস্থা একটা বড় ধরনের সংস্কার আসবে এবং মেধাবীরা আসলে সরকারি চাকরির যে পরীক্ষাগুলো এবং নিয়োগ প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কোটাবিহীন একটা নিয়োগ প্রক্রিয়া আসলে তারা পাবে। কিন্তু সেই জায়গাটা শিক্ষার্থীদের দাবি যে সেই জায়গাটা আসলে তারা পাচ্ছেন না। তারা আজ যে আসলে রায়টি হবার কথা ছিল সেই রায়ে কিন্তু মুক্তিযোদ্ধা কোটার যে বিগত দিনের যে সংখ্যা ছিল, যে শতাংশ ছিল, সেটির কিন্তু পুনর্বহাল রাখা হয়েছে এবং এর প্রেক্ষিতে কিন্তু বেলা 12টা থেকে বরিশাল পটুয়াখালী মহাসড়ক তারা অবরোধ করে তারপর কিন্তু তারা পুনরায় আসলে তাদের যে দাবি যে কোটা ব্যবস্থার সংস্কার করা হোক সেই দাবিতে কিন্তু তারা রাস্তায় নামবে, তারা মাঠে থাকবে, এমনটাই কিন্তু আমরা জেনেছি। তারা আমাদেরকে আরো যেটা জানিয়েছেন যে তারা কিন্তু সমাজে পিছিয়ে পড়া কিংবা অনগ্রসর যে জাতি গোষ্ঠী আছে তাদের যে কোটা পদ্ধতি যেটা আছে সেটার তারা মূল্যায়ন করেছে যে সেটা থাকতে পারে, কিন্তু অন্য যে কোটাগুলো আছে যেগুলোর আসলে কোনো দরকার নেই। তাদের দাবি যে মুক্তিযোদ্ধা কোটা এত বেশি পরিমাণে আসলে থাকার দরকার নেই জেলা বা নারী কোটা থাকাও, কিন্তু সেই জায়গাটা এখনো পুনর্বহাল আছে বিধায় কিন্তু তারা গত 3 দিনও আন্দোলন করেছে এবং আজকেও বেলা 12টা থেকে তারা আন্দোলনের ডাক দিয়েছে এবং বরিশাল পটুয়াখালী মহাসড়ক তারা অবরোধ করবে বলেই আমাদেরকে জানিয়েছে। তারা আরো যেটা জানিয়েছে যে তারা এসএসসি, এইচএসসি সহ উচ্চতর যে শিক্ষা সেই শিক্ষায়
তারা পদার্পণ করেও তাদের সেই শিক্ষাগুলো পরিপূর্ণভাবে বৃথা হয়ে যাচ্ছে, কারণ সরকারি চাকরিতে এত পরিমাণ আসলে কোটার আধিক্য, যে কোটার কারণে সত্যিকার অর্থে মেধাবী যারা তারা আসলে কিন্তু খুব একটা সুযোগ দেশ সেবায় পাচ্ছে না। উল্টো কোটা থাকার কারণে একটু মানে তুলনামূলক কম মেধার যারা তারাও আসলে সরকারি চাকরি সহ অন্যান্য ভাবে আসলে দেশ সেবার সুযোগ পাচ্ছে, এমনটাই হচ্ছে কিন্তু যে আন্দোলনে যারা আছে তাদের এমনটাই দাবি। তো সেই দাবি নিয়ে তারা কিন্তু বিগত 3 দিনের মতো আজও বরিশাল পটুয়াখালী মহাসড়ক বেলা 12টায় অবরোধ করবে বলেই আমরা জেনেছি। তো এই ছিল বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে চলমান যে কোটা বিরোধী এবং কোটা সংস্কার আন্দোলন সে ব্যাপারে সর্বশেষ। শফিক, ধন্যবাদ আপনাকে। বরিশাল থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন দেশ জনপদ লাইভ। দেখছেন দেশ জনপদ লাইভ। ডিমের বাজার নিয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম এবং চট্টগ্রাম থেকে একেএম নাজিম। প্রথমে যাচ্ছি গাজীপুরে। নজরুল, ডিমের বাজার দর কেমন দেখছেন? এবং আমরা নানানভাবে কিন্তু আমরা বিভিন্ন যে বাজারগুলো রয়েছে, গাজীপুরের যে বাজারগুলো রয়েছে সে বাজারগুলোতে আমরা সকাল থেকে অবস্থান করছি। যে ডিমের বাজার যে রয়েছে এখানে কিন্তু ডিমের বাজারে কিন্তু একটি অস্থিরতা আমরা লক্ষ্য করেছি। এখানে কিন্তু যারা ডিম বিক্রি করেন তারাও ঠিক বলতে পারেন না যে ডিমের দর কীরকম। তবে আজকের যে বাজার রয়েছে সে বাজারে কিন্তু খুচরা বাজার যে রয়েছে 60 টাকা হালি বিক্রি হচ্ছে। এখানে কিন্তু 1100 টাকা শ, 1150 টাকা শখ হিসাবে বিক্রি হচ্ছে। তো যেই ডিমের বাজারটায় আমি রয়েছি এখানে কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু ডিম ক্রয় করতে আসছেন, এই বাজারগুলোতে ভিড় করছেন এবং তারা যেটা জানিয়েছেন ডিমের বাজার কিন্তু এখন যে উঠানামা করছে তাতে 60 টাকা হালি দরে যা তারা ডিম ক্রয় করছেন। এবং এই ব্যাপারে কিন্তু আমরা কথা বলেছিলাম যে সাধারণ যে মানুষ রয়েছেন তারা প্রতিদিন ডিম যারা কিনতে আনেন হালি হিসাবে ডিম কিনেন তারা কিন্তু অস্থিরতা বিরাজ করছেন। তারা বলছেন যে একটি মাত্র বাজার রয়েছে সেটা ডিমের বাজার, সেই ডিমের বাজারটাও তাদের কাছ থেকে উঠে আসছে যেভাবে ডিমের বাজার বাড়তেছে। তবে এখানে কিন্তু সিন্ডিকেটের একটি শক্ত বলয় রয়েছে, সেই বলয়ের কারণে কিন্তু ডিমের বাজারের যে অস্থিরতা সেটা কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি। এবং ডিমের যে কেন্দ্রীয় সমিতি রয়েছে সেই সমিতির যে সভাপতি সাধারণ সম্পাদক কিছুদিন পূর্ব কিন্তু জানিয়েছেন যে ডিমের বাজারটা তাদের একটি সিন্ডিকেটের দখলে রয়েছে। তো আপনি জানেন যে এই যে ডিম যে বিক্রি করতেছেন তারাও জানেন না যে ডিমের যে বাজার বা পরিস্থিতি কি রয়েছে। তারা আমরা যেটা জানতে পেরেছি এখানে কিন্তু কারণ বাজার থেকে নিয়ন্ত্রণ করা হয় ডিম। তো এই ব্যাপারে আমরা যে বাজার কমিটির যে সভাপতি রয়েছেন তার কাছে আমরা জানার চেষ্টা করব যে ডিমের মাছ তরকারির বাজার না হয় বৃদ্ধি, কিন্তু ডিমের বাজারটা কেন বৃদ্ধি পাচ্ছে আপনার মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বাংলাদেশের মধ্যে কারণ বাজার ডিমের আড়তগুলা, সেখান থেকে এই সিন্ডিকেটটা তৈরি হয়েছে। আমরা দেখেছি যে এই সিন্ডিকেটটি যখনই সরকার পদক্ষেপ গ্রহণ করেন তখনই এই ডিমের বাজারটা নিম্নগতিতে নেমে আসে। আমরা চাই আমাদের এই সরকার যেন আইন শৃঙ্খলা বাহিনীকে আগের মতো নির্দেশনা দেয়, কারণ বাজারে যে সিন্ডিকেট সেই সিন্ডিকেটটা যদি ভাঙতে পারে তাহলে দেখা যাবে ডিমের বাজারের যে অস্থিরতা এটা ইনশাল্লাহ কমে যাবে। তো শুনলেন যে উনি কিন্তু বললেন যে আসলে ডিমের যে বাজারের পরিস্থিতি সেটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেন কারণ বাজার থেকে কিন্তু যে যারা যে ডিম বিক্রি করেন তারা কিন্তু প্রতিদিন সকালবেলা রেট পান, অর্থাৎ দাম বৃদ্ধি উঠানামা সবকিছু কিন্তু কারণ বাজার থেকেই করা হয়। এইভাবেই কিন্তু ডিমের যে বাজারের সিন্ডিকেট সম্পূর্ণ কিছু নিয়ন্ত্রণ করতেছে। তো বাজার সমিতির যে সভাপতি রয়েছেন উনি যেটা জানিয়েছেন যে কারণ বাজার থেকে নিয়ন্ত্রণ করা গেলে ডিমের বাজার নিয়ন্ত্রণ করা হবে। তো এই ব্যাপারে সর্বশেষ আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন নাজিম। জি, আসলে ডিমের বাজার যে সিন্ডিকেট সেটি কোনোভাবে ভাঙা যাচ্ছে না, কারণ ডিম নিয়ে যে অস্থিরতা শুরু হয়েছে সেটি আরো বাড়ছে। কারণ আমরা যেটি দেখছি ডিমের যে বাজার সেটি আসলে চট্টগ্রামে সবচাইতে বড় বাজার, পাহাড়তলির এই বাজারে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে ঠাকুরগাঁও, টাঙ্গাইল, রাজশাহী থেকে ডিম এসে এখানে জড়ো হয়। এখান থেকে পুরো চট্টগ্রাম জেলার বিভিন্ন জায়গায় এবং উপজেলাগুলোতে ডিম চলে যায়। কিন্তু ডিমের বাজারে গত কয়েকদিন ধরে যে অস্থিরতা তৈরি হয়েছে সেটি আরো বাড়ছে। আমরা এখানে এসে যেটি জেনেছি এখানে খুচরা পর্যায়ে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে আপনার 10 টাকা
70 থেকে 80 পয়সা, কিন্তু সেই ডিম খুচরা বাজারে গিয়ে পার পিস বিক্রি হচ্ছে আপনার 15 থেকে 16 টাকা, আবার অনেকগুলো মানভেদে বিক্রি 14 টাকা পর্যন্ত। এতে করে সাধারণ যারা ভোক্তা তাদের মাঝে না বিশ্বাস তৈরি হচ্ছে, কারণ প্রতি জোড়া দুইটা ডিম বিক্রি হচ্ছে 28 টাকা, আবার অনেক সময় 30 টাকা বিক্রি হচ্ছে, কিন্তু কোনোভাবে ডিমের বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমরা দেখেছি গত 2 দিন ধরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাহাড়তলীর এই কয়েকটি বাজারে আসলে তারা অভিযান পরিচালনা করেছেন। অভিযান পরিচালনা করে তারা যেটি দেখেছেন, ডিমের যে কারসাজি, বিভিন্ন সময় যারা ডিম নিয়ে ব্যবসা করেন তারা টেলিফোনের মাধ্যমে মূলত ডিমের দাম ওঠানামা করেন, কারণ একটা ফোনে একটা কল দিলে ডিমের দাম প্রতি পার পিস ডিমের প্রতি 20 থেকে 30 পয়সা করে বেড়ে যায়, সেটি খুচরা বাজারে গিয়ে 3 থেকে 4 টাকা পর্যন্ত বেড়ে যায়। সেজন্য গত 2 দিনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাহাড়তলীর আড়তগুলোতে 20,000 টাকা করে জরিমানা করেছেন লাগাতার, কিন্তু তারপরেও কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডিমের বাজার, কারণ ডিমের যে ঊর্ধ্বগতি সেটি বাড়ছে। এতে করে সাধারণ যারা ভোক্তা রয়েছেন, সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের মাঝে না বিশ্বাস তৈরি হচ্ছে এবং চাপ সৃষ্টি হচ্ছে, কারণ নিম্নআয়ের যেসব মানুষ আছে তারা যেসব মানুষ রয়েছে তারা কিন্তু বলতে গেলে এখন বাজারে ডিম সহ ছোটখাটো কিছু পণ্যের উপর নির্ভরশীল, কারণ ডিমের দাম আগে ছিল পাঙ্গাস মাছ, এখন ডিমের দাম যেভাবে বাড়ছে এটি কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাই দরকার আছে ডিম নিয়ে কঠোর মনিটরিং করার প্রয়োজন, কারণ মনিটরিং করা না হলে খুচরা পর্যায়ে প্রতিটি ডিম আরো বাড়তে পারে, এতে করে সাধারণ মানুষের নাবিশ্বাস আরো বাড়বে। এ ছিল ডিমের বাজার থেকে আমার কাছে থাকা সর্বশেষ। ধন্যবাদ আপনাদেরকে। গাজীপুর এবং চট্টগ্রাম থেকে বাজার দরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। টানা বৃষ্টিতে কুমিল্লা বেসিক শিল্পনগরীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, জলাবদ্ধতায় জনগণের ভোগান্তি কেমন দেখছেন? এ নিয়ে জনপ্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা, বিস্তারিত আমাদেরকে জানাবেন। জি, ডানা ইসলাম, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন কুমিল্লা বেসিক শিল্পনগরী আসলে এখন জলাবদ্ধতার নগরীতে পরিণত হয়েছে। তবে একটা বিষয় জানা রাখি, কুমিল্লার যে বেসিক শিল্পনগরী আমি দেখতে পাচ্ছেন যে আসলে এখানে সারা বছর পানি লাগে থাকে, তবে এখন যেহেতু বৃষ্টির কারণে আসলে কুমিল্লা বেসিক শিল্পনগরী জলাবদ্ধতায় পরিণত হয়েছে। আমি জানি রাখি কুমিল্লা বেসিক শিল্পনগরীতে 10,000 শ্রমিক কাজ করে এবং এখানে যে উপমহাব্যবস্থাপক রয়েছে মুনতাসির মামুন, উনি আমাদেরকে জানিয়েছেন কুমিল্লা বেসিক শিল্পনগরীতে 10,000 শ্রমিক কাজ করে বলে। তবে একটা বিষয়, কুমিল্লা সিটি কর্পোরেশনের যে ড্রেনেজ যে পানি নিষ্কাশন যে ব্যবস্থা আসলে এটা অপ্রতুল। উনি জানিয়েছেন যে কুমিল্লা সিটি কর্পোরেশনের থেকে পানি যখন কুমিল্লা বিসিকে পানি নেমে আসে, আসলে এখানে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে সারা বছরে এই পানি রাস্তাগুলো আসলে যানজটে যে রাস্তাগুলো আসলে পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়। তবে একটা বিষয় জানা নাকি কুমিল্লা বিসিকে 141টি প্রতিষ্ঠান রয়েছে, যেখানে 130টি প্রতিষ্ঠানে পণ্য উৎপাদন হয়। তবে গত বছর যে রপ্তানির যে আপনার পণ্য উৎপাদন হচ্ছে 600 কোটি টাকার, যদি পানি ড্রেনেজ এবং পানি রাস্তার যদি সংস্কার হতো তাহলে আপনার এখানে 2 গুণের বেশি 1200 কোটি টাকা পণ্য উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছিল। তবে একটা বিষয় জানা নাকি কুমিল্লার যে প্রকৌশলী রয়েছে, উনি আমাদেরকে জানিয়েছেন যে সিটি কর্পোরেশনের বিসিকের সাথে আসলে সমন্বয় করে এই রাস্তাগুলো সরকারের কাছে তারা একটা প্রস্তাব দিয়েছেন এবং এটা অতি সত্তর হওয়ার সম্ভাবনা। আমরা দেখতে পাচ্ছেন মানুষ হাঁটু সমান পানিতে মানুষ আসলে যেতে হয়, বিশেষ করে মহিলাদের বেশি ভোগান্তি হয়। আসলে সেদিক থেকে যদি বলি, কুমিল্লা বেসিক শিল্পনগরী তথা এখানকার যারা দায়িত্ব রয়েছে এবং সিটি কর্পোরেশন যারা রয়েছেন তাদের সাথে সমন্বয় করে আসলে কাজ করার জন্য সকলকে বলেছেন। তবে কুমিল্লাতে খাদ্য গুদাম রয়েছে, খাদ্য গুদাম পানির নিচে রয়েছে। তবে আমরা জানি রাখি কুমিল্লা বেসিক শিল্পনগরীর যে আমি কথা বলার চেষ্টা করেছি উপমহাব্যবস্থাপক, উনি জানিয়েছেন একটা প্রস্তাব পাঠিয়েছেন সরকারের কাছে। তবে একটা জানে কি, কুমিল্লা অশোকতলায় 1960 থেকে 61 সালে আসলে এটা এই বেসিক শিল্পনগরী গড়ে উঠেছে এবং আজ অবধি 2024 সালে এসেও এখানকার মানুষ পানিবন্ধই আছে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। ডানা, ধন্যবাদ আপনাকে। কুমিল্লা থেকে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।